আচ্ছা, আজকে আমরা শুরু করব হলো যে কমপ্লেক্স নাম্বারের উপরে। তো এখানে আমার কাছে এখানে দুইটা ফাইল আছে। আমি মেইন বুক থেকে তোমাদের থিওরি পার্টটা পড়াবো, আর ওই রিলেটেড যেই এমসিকিউগুলো আমাদের দরকার মোটামুটি পর্যাপ্ত আমি কালেক্টেড করে রেখেছি। এখানে আরেকটা ফাইল দেখতেছো, ওখানে মোটামুটি সব কিছু আছে। তো প্রথম যে টাইপটা আমরা শুরু করবো সেটা হচ্ছে যে জটিল সংখ্যার প্রাথমিক ধারণা, এটার হিস্ট্রি বা কীভাবে এসেছে এগুলোর ব্যবহার একটু আমরা হালকা একটু জানবো। যদিও কি আমরা এর পুরোটা জানি, এরপর আমরা একটু ডিসকাস করে নিই। আসলে জটিল সংখ্যা আবির্ভাবটা হয়েছে, মনে করে যে এখানে একটা কথা বলা আছে x² - 4। তাহলে এটাকে যদি আমরা a² - b² আকারে সাজিয়ে লিখি, দুইটা সমাধান পাবো। আমরা ম্যাট্রিকের নিচে যারা থাকি তারা এটা মাইনাসটা কনসিডার করি না, কিন্তু যারা ইন্টারমিডিয়েট থেকে বা উপরের লেভেলে থাকি আমরা সবাই কি নেগেটিভ পজিটিভ, যদি এখানে যদি অন্য কোনো মূল্য থেকে থাকে দ্যাট মিনস কমপ্লেক্স, আমরা সবগুলো কনসিডার করি। এখন যদি তোমার এরকম থাকে x² + 4 = 0, এই ক্ষেত্রে দেখা যায় কি যখন এটাকে আমি সলভ করতে যাই, এই যে এই তিনটে ইকুয়েশন মনে করো, যখন আমি সলভ করতে ওখানে নেগেটিভ চিহ্নটা আসে। তো আমরা ধনাত্মক চিহ্নের বর্গমূল জানি, ঋণাত্মক চিহ্নের বর্গমূল আমরা সাধারণত জানি না। যে এরূপ কোনো বাস্তব সংখ্যা নেই কি যার বর্গ ঋণাত্মক হয়, এটা কখনো পসিবল হয় না। এই সমস্যাটাকে সমাধান করার জন্য বিশিষ্ট গণিতবিদ এখানে লিওয়ার্ড অয়লার বলা হয় ওনাকে, এমন একটা প্রতীক আবিষ্কার করছেন যার বর্গ 1, এবং এটাকে বলা হচ্ছে কি, এই জটিল সংখ্যাটাকে বলা হচ্ছে কি, ওই একটা প্রতীকটাকে বলতেছি আমরা আই। আই কেন বলি? এটা একটা কাল্পনিক সংখ্যা, এটা একটা কাল্পনিক সংখ্যা। এই জন্য এটাকে কি আমরা ইমাজিনারি নাম্বার থেকে মূলত আইটা হিসাব করা হয়। ইমাজিনারি নাম্বার থেকে মূলত আইটা হিসেব করা হয়। ফার্স্ট আগে কি বলে, যখন অনেক কিছু আবিষ্কার হতো ম্যাক্সিমামগুলো কি আবিষ্কারের নাম অনুযায়ী বা উনি যে ধারণাটা এখানে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন ওইটা থেকে নামটা আসতো। পরবর্তীতে জার্লামো কার্ডানো কিউবিক সমীকরণ, দ্যাট মিন্স x³ = 1 এই টাইপের, আমি সিম্পলিটা বলতেছি, এটাকে বলছে কি পিক্সাস বা সফিস্টিক বা বিলাসী সংখ্যা নামে অভিহিত করেন। আই প্রতীকটি প্রবর্তনের পর এই যে এই আকারে সব প্রকাশিত সংখ্যার নামকরণ করা হয় জটিল সংখ্যা। এই জটিল সংখ্যার দুইটা পার্ট থাকে। এর আগে আরেকটা জিনিস ক্লিয়ার হোক, এখানে যে এক্স এবং ওয়াই আছে এই দুইজনেই কিন্তু বাস্তব সংখ্যা, আর যখন আইটা এখানে অ্যাড হয়েছে এই অংশটা বাস্তব আর এই অংশটা হচ্ছে কি কাল্পনিক। তোমাদের বাইবাতে অনেকটাই তোমরা এবার তো হয়তো তোমাদের হয় নাই, আমি দুই একটা কলেজে গিয়ে বাইবার কোশ্চেনটা দেখেছি, যে তোমরা ইজিলি বলতে পারো i² = কি -1, আই ইকুয়াল কত। যখন টিচাররা অনেকটাই এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে করেন, অনেকে অ্যান্সার দিতে পারো না। তো মূলত আই ইকুয়াল হচ্ছে কি √-1, এবং এটাকে কি কাল্পনিক একক ধরা হয়। এরপরে আসো ইতালীয় গণিতবিদ র্যাফায়েল বোম্বলি সর্বপ্রথম জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ প্রবর্তন করেন। এরপর হচ্ছে আইরিশ গণিতবিদ উইলিয়াম রোয়ান হ্যামিল্টন জটিল সংখ্যার ব্যাপক উন্নয়ন সাধিত করছে। আর 1806 সালে ফরাসি গণিতবিদ জিয়ান রবার্ট আরগন্ড প্যারিসের একটা বুক স্টোরে বই সাজাতে গিয়ে জটিল সংখ্যাকে সমতলের চিত্রের সাহায্যে উপস্থাপন করার ধারণা প্রদান করেন। দেখো ওনাদের মাথা কত শার্প ছিল, একটা কাজ করতে গিয়েছে, চিন্তা করতেছে, আর জটিল সংখ্যার জিওমেট্রিক্যাল রূপটা উনি দিয়ে দিয়েছেন। এখন এই জটিল সংখ্যা আমরা কোথায় ব্যবহার করি? ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমরা সবাই মিনার কার্টুন দেখি, আমরা সবাই টম অ্যান্ড জেরি দেখি, আমরা সবাই গ্রাফিক্সের সিনেমাগুলো দেখি, এই প্রত্যেকটাতেই মূলত জটিল সংখ্যা ওতপ্রোতভাবে জড়িত।
এছাড়াও কি এখন যদি আমরা যদি ব্যাপক আকারে বলি, প্রকৌশল বিদ্যা যত ইঞ্জিনিয়ারিং সাইটগুলো আছে এগুলো তো অবশ্যই জটিল সংখ্যা ব্যবহার করা হয়। রসায়নের উপরের পর্যায়ে, পদার্থের উপরের দিকে, জীববিদ্যা প্রত্যেকটা সেক্টরে এই জটিল সংখ্যার ব্যবহার করা হয়। আসলে উপর লেভেলে জটিল সংখ্যার মূলত কাজটা বেশি, লোয়ার লেভেলে এটা খুব কম। এটা হলো যে আমাদের কি জটিল সংখ্যার একটা প্রাথমিক ধারণা। আমরা এখন জ্যামিতিক রূপ টুপ এগুলোতে আমরা যাব না, এগুলো আমরা এমনিতেই জানি, এগুলো আমরা তো পড়বো না। একটু আমি আবার তোমাদেরকে একটু মেমোরাইজ করে দিচ্ছি। এক্স ওয়াই বাস্তব সংখ্যা হলে এত আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে। এখানে এক্স এবং আই ওয়াই যথাক্রমে জটিল সংখ্যার বাস্তব এবং কাল্পনিক পার্ট। এখন এই মন্তব্যটা আমরা একটু দেখি। জটিল সংখ্যার বাস্তব অংশ, দ্যাট মিন্স এক্স ইকুয়াল যদি 0 হয় তাহলে সংখ্যাটি টোটালি কাল্পনিক হবে। আর যদি কাল্পনিক অংশ যদি এখানে ওয়াই যদি 0 হয়, ইমাজিনারি পার্টে যদি ওয়াই যদি 0 হয় তাহলে সংখ্যাটি টোটালি কি বাস্তব হবে। এই কাল্পনিক সংখ্যা আর অবাস্তব সংখ্যা আসলে ব্যাপারটা একই। যেটা বাস্তব নয় সেটাই তো তোমার কাল্পনিক বা অবাস্তব। এটা আমাদের লাগবে না। এরপরে আমরা যে প্রথম যে টাইপটা মূলত আজকে পড়ব, জটিল সংখ্যার ঘাত। তো আমরা জানি জটিল সংখ্যার বর্গ হচ্ছে -1। এখন এটাকে যত ঘাতেই আমি উন্নীত করি না কেন এর মান 4টার মানের মধ্যে সীমাবদ্ধ থাকবে, +-1 অথবা +-i। এই 4টার বাইরে জটিল সংখ্যার পাওয়ার যতই হোক না কেন এর মান এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, 4টা মানের মধ্যে, +-1 অথবা +-i। এখন দেখো আমরা কিছু এমসিকিউ সলভ করব। কিভাবে সলভ করব? এইখানে আছে যে আমরা স্ক্রিনে যে 1 নম্বর কোশ্চেনটা দেখা যাচ্ছে, এখানে আছে i⁻⁻49। এটাকে আমরা ইনভার্সের আকারে প্রথমে সাজিয়ে নিলাম। সাজানোর পরে এখানে দেখো, এখানে একটা লাইন কম করেছি আমি মনে করো, অথবা ওইটাও তুমি হিসাব করার দরকার নেই। এই অঙ্কটাও তুমি দেখতে পারো, এখানে যেরকম বিজোড় আছে এখানেও বিজোড় আছে 101। তাহলে আমি আইয়ের পাওয়ারটা 100 রাখবো। এটাকে যদি আমি আরও একটা লাইন যদি ক্রিয়েট করি এখানে, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারবো, i² পাওয়ারটা হবে 50 × i। এখন দেখো, পাওয়ার যখন জোড় হবে এর মানটা ধনাত্মক হবে, তার মানে এই পুরা মান ইকুয়াল 1। তাহলে 1 × i সমান i। এখানে অনুরূপ ব্যাপারটা এখানে যেটা করতেছে সেটা হলো যে এই যে 1/48 এর মান হচ্ছে তোমার 1 আর ইন্টু আছে i। এখন এইটাকে তুমি, আমার যেহেতু কোনো অপশন এইভাবে নাই, উপরের কোনো অপশন কি এবার, তাহলে আমি এটা কি করব, উপরে নিচে একটা i দ্বারা গুণ দেব। তাহলে এটা i হবে আর এটা হয়ে যাবে i²। তাহলে আমরা জানি কি i² = -1। তাহলে -1 আর -1 এখানে i আছে, তাহলে কি -i হয়ে যাবে। এরপরে দেখে, তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা যে এই যে এখানে i⁻51 আছে, আমি 50-এ ভেঙে নিব, i² 25 এখানে, তাহলে যেহেতু বিজোড় এটা নেগেটিভ হবে আর এটা আছে -i হয়ে যাবে। 999 আমি জোড়টা নিয়ে নিব, 998 এটা জোড় হচ্ছে নাকি, পরে আমি এটাও চেক করতে হবে। শুধু এখান থেকে জোড় দ্বারা যদি আমি করে দিই ভুল হতে পারে আমার, কারণ আমি স্কোয়ারে নিয়ে আসবো, তাহলে স্কোয়ার এটা তোমার কি হয়ে যাবে, অড হয়ে যাবে। তাহলে এটা অড যেহেতু 449 যেহেতু, তাহলে এটা বিজোড় হবে, আর বিজোড় হলে কি নেগেটিভ, আর আইয়ের সাথে -1 গুণ হলে কি -i হবে।
তো এইরকমভাবে তোমরা আমার বিষয় তোমরা করতে পারবে। এরপরে এটাকে দেখিয়ে দিই। এইটার ক্ষেত্রে যেটা ঘটে, এখানে আরেকটু যদি আমি এক্সটেন্ড করি, সেটা হলো যে i⁴n এর মান সবসময় পূর্ণ সংখ্যা তো 1 হবে ইন্টু i³ যখন পূর্ণ সংখ্যা কোনোটা থাকবে তখন ওই মানটা 1। তো আর এটা যেহেতু এখানে আগে যেহেতু 4 আছে তাহলে সেটা জোড়ে হবে। যদি n-1 হতো তাহলে বিজোড় হতো। আর যেহেতু এখানে n বলা থাকুক অথবা 2n অথবা 4n, এটা জোড় সংখ্যা, তাহলে জোড় যেহেতু আছে এর মানটা কী হয়ে যাবে, আর এখানেও 4 আছে, এটাকে 2 দ্বারা ভাগ করলে 2ই হবে, তাহলে এটা i²2n হয়ে যাবে। তাহলে সেটা কি মূলত জোড় সংখ্যা, তাহলে মানটা পজিটিভ। আর এখানে i³ আছে, এটা 3টা না, তাহলে 2টার জন্য i² হলো -1, -1 i = কি -i হয়ে যাবে। এই ধরনের কোশ্চেনগুলো আসে। আর আরেক ধরনের কোশ্চেন আসে যে এগুলো কোশ্চেনটা দেওয়া যায়, এটা ঢাকা ইউনিভার্সিটি, এটা প্রতিবারে প্রায় একটা থাকে। তো i² = -1, তাহলে এটার মান কত হবে। তো এটাকে আমরা অ্যাজ ইউজুয়াল আমরা ইনভার্সের অঙ্কটা যেভাবে করি এভাবে আগে সাজিয়ে লিখব। সাজিয়ে লিখে এখানে আমি লসাগু করতে হবে। লসাগু নেওয়ার পরে মূলত বাকি কাজটা আমার চলবে। আমি আবার বলতেছি, এই রকম যদি ইনভার্স আকারে দিয়ে দেয় তাহলে এটাকে আমি লসাগু করব। প্রথমে ইনভার্স থেকে আমরা 9-10 সূচকের মাধ্যমে যেটা শিখে এসেছি ওই ফর্মুলা ইনভার্সকে ভাঙবো। ভাঙার পরে এরপর এটা থেকে আমি লসাগু নেব। লসাগু নিয়ে এরপরে কি আমি মান বসিয়ে দেব, যা আসে সেটাই হবে আমার রেজাল্ট। এখানে বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, যে এগুলো আমি নিয়ে আসছি মোটামুটি। আমার কাছে আরও অনেক আছে, তো এতগুলো তোমার দরকার পড়বে না। যে কয়েকটা দরকার হচ্ছে এই কয়েকটাই ওকে। ও স্যার, ক্লাস অনেক ভালো লাগতেছে স্যার। থ্যাংক ইউ। এখন আসে এরপরে আমরা যেটা আসবে, আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে প্রায় সময় কোশ্চেন হয় মডুলাস অ্যান্ড আর্গুমেন্ট। তো এখান থেকে কিছু কিছু প্রশ্নগুলো একটু ইজি হয়, আবার কিছু একটু হার্ড হবে। তো আমরা একটু মডুলাস আর্গুমেন্টের ব্যাপারটা আগে একটু আমরা ক্লিয়ার, এখানে আরও কয়েকটা ভেজাল আছে, তো ওটা একটু আমি দেখে নিই এটা কিভাবে আসছে। আমরা যেহেতু তোমাদের সরল রেখা পড়া শেষ, এই ব্যাখ্যাটা সরল রেখাতে আছে, এই ব্যাখ্যাটা তোমার ত্রিকোণমিতিতে একটু আছে। তো এরপর আমি এখানে বলতেছি কি আমাদের ফর্মুলাটা হলো যে এখানে কি r = √x² + y²। তো আমাদের যেভাবেই থাকুক না কেন জটিল সংখ্যাটা, সেটা মাইনাসে থাকুক প্লাসে থাকুক, এটা আমি চিন্তা করব না। আমি সরাসরি ওখানে যে তোমার সাংখ্য সহগটা আছে তার বর্গ করে সমষ্টি রুট করে ফেলবো, ওইটাই আমার রেজাল্ট। এই আরকে বলা হয় এত জটিল সংখ্যার মডুলাস। এটাকে আমরা মডুলাস অফ জেড দ্বারা প্রকাশ করি জেনারেলি। হ্যাঁ, ইনশাল্লাহ বুঝাবো, ওয়েট করো, সিরিয়ালি আমি আসতেছি, আমি সময় নিয়ে পড়াবো। এই জেডটাকে বলা হচ্ছে কি আর্গুমেন্ট, আর মডুলাস হলো এটা যখন আমি এটাকে এই ফর্মুলায় নিয়ে আসবো, মানে থিটা হচ্ছে মডুলাস। এখন এই মডুলাস 4 ধরনের হতে পারে। তোমরা সরলরেখাতে আমার মনে হয় তোমরা ক্লিয়ার। এরপরও আমি একটু পরে তোমাদেরকে পড়াচ্ছি। তাহলে এটা হচ্ছে কি আমাদের মডুলাসের সূত্র, এটা হচ্ছে আমাদের আর্গুমেন্টের সূত্র। আর্গুমেন্টের সূত্র হচ্ছে থিটা = tan ইনভার্স কাল্পনিক অংশ ডিভাইডেড বাই কি রিয়েল পার্ট। এখন এখানে কয়েকটা কথা দেখো, যে কোনো জটিল সংখ্যার আর্গুমেন্টের মান অসংখ্য হতে পারে এবং এই মানগুলির পার্থক্য 2π এর গুণিতক। আচ্ছা, আর্গুমেন্টের যে মানটি এত অসমতাটিকে সিদ্ধ করে তাকে আর্গুমেন্টের মুখ্য মান বলে। মানে -π থেকে +π এর মধ্যে আমরা অডিওগুলো অফ রাখবো। যারা অডিও অন রাখছে অডিওটা অফ রাখবো, যখন কথা বলবা তখন তুমি আনমিউট করে নিও। এই ব্যাপারটা একটু ক্লিয়ার হও যে আর্গুমেন্টের মান -π থেকে +π এর মধ্যে থাকে তাকে আমরা আর্গুমেন্টের মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু বলবো। আর যখন আমরা 2nπ + θ সূত্র অ্যাপ্লাই করব, ওটাকে আমরা সাধারণ আর্গুমেন্ট বলবো। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট
আরেকটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। মোবাইল চলছে আমার কাছে মোবাইল ওটা দেখতাম মুখ্য আর্গুমেন্টের সীমাটা হচ্ছে -পাই থেকে +পাই। আর তোমার সাধারণ আর্গুমেন্ট হচ্ছে যে তোমার 2n পাই প্লাস থেটা। এই সূত্রটা আমরা ফলো করব। তোমাদের এই আর্গুমেন্ট বা পোলার আকারে নেওয়ার জন্য আমরা আরেকটা ফর্মুলা বিভিন্ন ভর্তি পরীক্ষার গাইডগুলোতে আছে, যেটাকে বলা হয় ডি মোইভার থিওরাম। আমি সেটা একটু আলোচনা করে দেব একটা অঙ্ক করাইতে গিয়ে। কখন আমরা মোইভার থিওরামটা অ্যাপ্লাই করব? যখন পাওয়ারটা তোমার 10, 12, 15 এরকম আকারে দেওয়া থাকবে, তখন আমরা মূলত মোইভার থিওরিটা অ্যাপ্লাই করব। আদারওয়াইজ আমাদের মোইভার থিওরি লাগবে না। এখন দেখো, যদি আমি অক্ষটাকে এখানে কনসিডার করি, এখানে 4টা কোয়াড্রেন্ট আছে। এই 4 কোয়াড্রেন্টের জন্য সূত্রটা এরকম হবে। ফর ফার্স্ট কোয়াড্রেন্ট এক্স পজিটিভ, ওয়াই পজিটিভ, tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এই মডুলাসটা আমরা কেন দিই? যদি কেউ যদি মাইনাস থেকে থাকে, সেটা ওখান থেকে আমি ব্যানিশ করব। আচ্ছা, এখন দেখো, এই যে এখানে যে 4টা কোয়াড্রেন্টের মানটা আছে, এটা তোমরা মূলত সরল রেখাতেও পড়ে এসেছো। সরল রেখাতে যেটা পড়ে আসছো, এখানে সেম, কোনো পার্থক্য নাই। এখানে এক্সট্রা দ্বিতীয় কোয়াড্রেন্টটা হচ্ছে যে -x, এর জন্য এখানে আমরা কি এখানে মাইনাস সহকারে লিখবো। আর আমাদের অ্যাবসোলিউট ভ্যালু সাইন থাকলে কি ওটা ব্যানিশ হয়ে যায়। মূল ফর্মুলাটা আমার এখানে পাই মাইনাস দিয়ে হবে। পাই মাইনাস দিয়ে কেন হবে তার ব্যাখ্যাটা দিই। মনে করো কোনটা হয়তো এতটুকু আছে, এতটুকু মনে করো কোনটা আছে, তাহলে এটা কি হবে? পাই থেকে ওই তোমার একটা অংশ বা এখানে ফাঁকা অংশটা বাদ যাবে, বাকি কোনটা মূলত বুঝাবে। এখন যদি থার্ড কোয়াড্রেন্টে হয়, তখন কি ঘটে? ধরো মনে করো এতটুকু পর্যন্ত আমার পাই দিয়ে আমি প্লাস দিয়ে লিখব। অথবা যদি আমি লিখি, আমি যদি এটাকে যদি কনসিডার করি, তাহলে এটা আমার মাইনাস লিখতে হবে। এটা হচ্ছে আমার 3/2, মানে তোমার এটা পর্যন্ত পাইতেও আরও 5/2 অ্যাড হয়, তো 3/2 মাইনাস সামথিং। তুমি ওইভাবেও লিখতে পারো, 5 প্লাস দিয়েও লিখতে পারো, অ্যাজ ইউর উইশ, কোনো সমস্যা নাই। তাহলে তৃতীয় কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি 5 প্লাস দিয়ে হবে। চতুর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে 3ভাবে লেখা যায়। তো যেন স্টুডেন্টের কমপ্লেক্সিটি না আসে, আমরা জাস্ট একভাবে এখানে লিখছি, আমরা মাইনাস দিয়ে লিখবো। এখানে 3/2 প্লাস দিয়ে লেখা যায়, 2/5 মাইনাস দিয়ে লেখা যায়, আর -tan ইনভার্স দিয়ে এটাও লেখা যায়, যে কোনো একটা লেখা যায়। তাহলে এটা হচ্ছে কি আমাদের মডুলাস এবং আর্গুমেন্ট সম্পর্কে কি প্রাথমিক ধারণা। এখন আসলে আমরা কিছু প্রবলেম সলভ করব। এখানে বলছে কি এটার মডুলাস বের করা। তাহলে মডুলাস খুব সহজ, 1² প্লাস √3 হোল স্কোয়ার। তাহলে এখানে আমার যেহেতু আর ইকুয়াল √x² প্লাস y² ফর্মুলাটা আমরা জানি, 1² মান 1, √3 হোল স্কোয়ার মান 3 = 2। আর এটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে √3/1 হবে। আর tan ইনভার্স √3/1 = 60 ডিগ্রি। এটাও একই, এটা আমার অত করার প্রয়োজন নাই। 12 হোল স্কোয়ার প্লাস 5 হোল স্কোয়ার = 144, 25, 169 = 13। আর এটা 5/13, এটা হচ্ছে এর অ্যান্সার। আচ্ছা, এরপর আসে এই ধরনের কিছু কোশ্চেন আছে, এগুলো ওই একটু আগে আমরা এর পাওয়ারের যে অঙ্কগুলো দেখে এসেছি। আগে এটাকে একটা জেনারেল ওয়েতে তোমাকে সলভ করে এটা স্বাভাবিক রূপটা বার করতে হবে। এখন স্বাভাবিক রূপ বের করার পরে দেখো এখানে মানটা আসছে কত? -i। তাইলে এটাকে আমি পুরো জটিল সংখ্যার রূপ দেব, নাহলে ভুল হবে। 0 + 0 - i, মূলত এটা 0 - i। তাহলে -i যেহেতু আছে, ফোর্থ কোয়াড্রেন্টে মূলত i হচ্ছে নেগেটিভ। ফোর্থ
ফোর্থ কোয়াড্রেন্টে কি আই নেগেটিভ, এখানে আমরা দেখি এই যে মানে সরি ফোর্থ কোয়াড্রেন্টে ওয়াই মানটা নেগেটিভ, তাহলে এটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। ঠিক আছে, তাহলে তুমি ফোর্থ কোয়াড্রেন্টের মান বের করে এই যে 2/5 দিয়েও লিখতে পারো, মাইনাস দিয়েও লিখতে পারো। এখন তোমার অ্যান্সারের উপরে ডিপেন্ড করবে, তোমার কিসের উপরে ডিপেন্ড করবে, অ্যান্সারের উপরে। আমি একটু আগে এই জন্যই কথাটা বলছি, তোমার 3টা কন্ডিশনে লেখা যায়, তবে 2টা বেশিরভাগ লিখে 2/5 মাইনাস সামথিং অথবা -tan ইনভার্স লিখে। এখন 1/0 এটা অসংজ্ঞায়িত, 10 কখন অসংজ্ঞায়িত হয়, এখানে কোনো নেগেটিভ মান আমরা কনসিডার করব না, সবসময় পজিটিভ মানে আসবে। অসংজ্ঞায়িত হয় 10 এর মান যখন 90 ডিগ্রি, তাহলে আমি 2π থেকে 90 বাদ দিলে এইটা হচ্ছে অ্যান্সার। আর এখানে আমার মডুলাসটা কত হচ্ছে, মডুলাসটা হচ্ছে আমার এখানে যেহেতু এক্স এর মান 0 আর ওয়াই এর মান একটা -1 আছে, তাহলে -1 হোল স্কোয়ার সমান কি 1 হবে। তাহলে আমার মানটা কোথায় আছে, এই যে এই মানটা আছে। এরপরে দেখো এটা একই রকম, এটা একই রকম, এই যে এটা একটু ভিন্ন দাসের অঙ্ক, ফার্স্ট একটু তোমার থেকে নির্যাস বের করবে এত সংখ্যাটির আর্গুমেন্ট। তাহলে এখানে আমরা যেটা করব, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে মান বের করা বা যা বলে, এটাকে আমি আগে ভেঙে ফেলবো। এই যে এখানে আমি বর্গ করে ভেঙে ফেলছি। আচ্ছা, ভেঙে ফেলার পরে এখন এটা একটা জটিল সংখ্যা হয়েছে। তো জটিল সংখ্যার আমরা আর্গুমেন্ট কি জানি, ওয়াই এর অংশ ডিভাইডেড বাই কি এক্স এর অংশ, মানে কাল্পনিক অংশ ডিভাইডেড বাই রিয়েল পার্ট। তাহলে 2/4 শর্ত মধ্যে কি তার আর্গুমেন্ট দেওয়া আছে 5/4, আমি এখানে 5/4 বসিয়ে দিছি। টেনটাকে এদিকে নিয়ে আসবো, এটা মানে মূলত tan ইনভার্স 1 বা টেনে টেনে বাদ পড়ে যাবে, যে কোনো এক ওয়াইতে করতে পারো। তাহলে 2 এত এর মানটা 1 হলে কি 2 = 1 - a², এটাকে সলভ করলে তোমার মানটা বের হয়ে যাবে। হ্যাঁ, ফার্স্ট কোয়েশ্চেন হার্ড না, একটু থিঙ্কিংটা তোমার থেকে মানে বলছি তো তোমার থেকে নির্দেশটা নিয়ে যাবে, তোমার থেকে নির্দেশে বের করে ফেলবে। এখন দেখো এখানে আমার এই সমীকরণটা আসছে, এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের যে ফর্মুলা আছে ওটা দিয়ে আমরা সলভ করে ফেলবো। আচ্ছা, এরপরে দেখো এটা গেল, এই যে দেখো আমি মুখ্য আর্গুমেন্ট কেন তোমাকে পড়াইছি একটু আগে, যেমন এটা বোর্ড কোশ্চেনে আসছে, এখানে মুখ্য আর্গুমেন্ট কত। তাহলে যেহেতু আমাদের মানটা -π থেকে π এর মধ্যে থাকে, এটাকে আরেকটা হলো যে এটা থার্ড কোয়াড্রেন্টে আছে, থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে ফর্মুলাটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে আছে আমাদের এটা, তাহলে 5 মাইনাস সামথিং, এই যে 3/4 এটা -π থেকে π এর মধ্যে আছে, এজন্য এটাকে মুখ্য আর্গুমেন্ট বলে। এখন এটা কি মুখ্য আর্গুমেন্ট হতে পারে, যদি অন্য অ্যান্সারগুলো বাদ, এটা হবে না, কারণ এটা 5 থেকে মোর আছে, এখানে 5 + 1 5/4 আছে, তাহলে এটা 5 থেকে বেশি, তাহলে এটা মুখ্য আর্গুমেন্টে পড়বে না। আচ্ছা, মিশুক বলেছিলে যে তুমি পাওয়ারও যখন জটিল সংখ্যার যে পাওয়ার থাকে, ওই যে আই এর যে পাওয়ার থাকে, এগুলো কিভাবে সলভ করব। এগুলো সলভ করার একটাই ওয়ে, দ্বিতীয় কোনো ওয়ে নেই। স্যার এটা বিভিন্ন হলো ঘাতের মানের কথা বলছিলাম। এই যে এগুলো এগুলো কিউব 4 এর মান এখান থেকে মান বের করতে হয়। আচ্ছা, Q4 ওগুলো আর পরে, আমরা সিরিয়ালে আসছি, আমরা সিরিয়ালে আসছি, চিন্তা করার দরকার নেই, আমি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। তাহলে এটা গেল আমাদের। দেন আমরা থার্ড যেটা পড়বো সেটা হচ্ছে পোলার আকারে প্রকাশ। পোলার আকারটা আমাদের কি, আসো আমরা থিওরিটা একটু দেখে নিই। আচ্ছা, আমাদের পোলার আকারটা হলো কি তোমার, এই যে r × cos θ + I sin θ, যার আচ্ছা, পোলার আকারের ফরম্যাটটা হচ্ছে আমাদের আমাদের কার্টেসিস হচ্ছে একরকম, পোলার কার্টেসিস হলো এক্স এক্স, আর পোলার যখন কার্টেসিস এবং পোলারের আমরা যেই সরলরেখা থেকে সম্পর্কটা জানি, এটা মূলত আমি আগেই বললাম একই রকম। তো এখানে শুধু এরকম হবে কি, এখানে একটা কমপ্লেক্স এই যে ইমাজিনারি সাইনটা আমাদের এখানে, ইমাজিনারি প্রতীকটা আমাদের সাথে থাকবে, তাহলে সেটা হচ্ছে r × cos θ + I sin θ। আমি একটু আগে মইবার বলছি,
মইবারের ফর্মুলাটা আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। মনে করো আমার ফর্মুলাটা হচ্ছে এরকম, cos থিটা প্লাস আই সাইন থিটা আমার কাছে আছে। এর পাওয়ার আছে মনে করো 15। তাহলে এটাকে আমি কিভাবে লিখব? ঠিক আছে, তখন এত ইকুয়াল মূলত যেটা লেখা হয়, এই পাওয়ারটা মূলত মইবারের মত অনুযায়ী সেটা থিটার সাথে সহগ আকারে চলে আসবে। আর এই ফর্মুলাটাই হলো কি, এটাই মূলত মইবার নামে পরিচিত। এটাই মূলত মইবার নামে পরিচিত। হয়তো আমার স্পেলিংটা মিস্টেক হতে পারে, বাট ফর্মুলাটা এটাই। মানে উপরে পাওয়ারটা এন থাকবে, এনটা তোমার এসে এই আমাদের যে এখানে সার্কুলার ফাংশন আছে ওদের সাথে কি এই সহগ হিসাবে চলে আসবে ভিতরে। আর এইটাই মূলত আমাদের ফর্মুলাটা, আর কিছু না, টোটালি আর কিছু না। আচ্ছা, তাহলে আমরা এটা এখন ক্লিয়ার হয়েছে। এখন আমরা কিছু প্রবলেম সলভ করি। মাইনাস আই এর পোলার আকার, তাহলে মাইনাস আইটাকে আমি লিখবো কত? 0 মাইনাস আই লিখতে হবে। 0 মাইনাস কি আই লিখতে হবে। আর এর মান আমার এখানে 1, মাইনাস আই ইকুয়াল 0 মাইনাস আই, তাহলে আর্গুমেন্ট কত? 1, যেহেতু 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। আর থিটা ইকুয়াল কত? ওই যে একটু আগে আমরা একটা অঙ্ক অলরেডি সলভ করেছি, ওইটার মতোই হবে। তাহলে এখন এটাকে আমি, যেহেতু এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, আমি মাইনাস দিয়েও লিখতে পারি, আমার অ্যান্সারের উপরে ডিপেন্ড করবে। 2 মাইনাস দিয়েও লিখতে পারি, শুধু মাইনাস দিয়েও লিখতে পারি আমি। তাহলে এটা মূলত 90 ডিগ্রি, তাহলে 5/2, এটা মূলত 5/2। তাহলে মাইনাস আই এর পোলার আকার হবে তোমার মূলত এখানে cos θ/2, যেহেতু আমরা জানি কি cos মাইনাস থিটা ইকুয়াল কত? cos θ, সাইন মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা, এই জন্য রূপটা এইরকম হবে। এটার অ্যান্সার আরও একটা হতে পারে, কেন এটা আমরা কনসিডার করি না এখন, আমরা একটু আগে যে সলভ করেছি এটাতেই দেখি আমরা, তোমাদের আরও ক্লিয়ার করে দিই আমি। এই যে এটা, এখানে আমার 3/2 বের হয়েছে, তাই না? একই অঙ্ক কিন্তু আমার এখানে 3/2 বের হয়েছে, কিন্তু এখন দেখো এটা আমি অ্যান্সার নিতে পারতেছি না কেন? এটা একটা প্রশ্ন। এখানে দেখো এইরকম, এটাও মিলে, এটাও মিলে, এটাও মিলে, তাহলে অ্যান্সার এখানে যে কোনো একটা, যে কেউ যে কোনো একটা অ্যান্সার করলেই অ্যান্সার হবে। আমরা এখানে একটা হয়তো করছি, এটার অ্যান্সার কিন্তু দুইটা হতে পারে। আচ্ছা, ওটা আর একটু পরে। আচ্ছা, এখন এই ব্যাপারটা এটা গেলো। এরপরে দেখো এর আবার দেওয়া থাকবে আমাদের গুণ আকারে কিছু দিবে, তো এখানে ইন জেনারেল আগে আমাকে গুণটা করে ফেলতে হবে। এখানে খুব শর্টে করা হয়েছে, এখানে মূলত গুণ করে মান এটা পেয়েছি, তাহলে আর এর মান কত হয়ে যাবে? এখানে তো আমার এর পোলার আকার হলো। আচ্ছা, তাহলে আর এর মান মূলত এইটা না, 16√3 আছে, তো এটার বর্গ করলে হ্যাঁ এটাই চলে আসবে, সরি, এটা বর্গ করলে এটাই চলে আসবে। তাহলে আর এর মান ওকে আছে, থিটা ইকুয়াল কত? যেহেতু এখানে বাস্তব অংশটা নাই, তাহলে 5/2 হবে। আর এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, এই জন্য মাইনাস আগে আসবে না। ফার্স্ট কোয়াড্রেন্টে থাকার কারণে কি মাইনাস আসবে না। এখন দেখো এখানে, এখন আমি কোন ফরম্যাট লিখব, এখানে একটা প্রশ্ন। তাহলে যার সাথে আমার এখানে ইতে কিভাবে গেছে, ইতে কিভাবে গিয়েছে, এটাও একটা প্রশ্ন। দেখো মইবারে আমরা যেটা লিখি, এই যে মইবারে এখানে এই যে জিনিসটা আছে না,
এইটাকে অনেক সময় এভাবেও লেখা হয়, ই টু দি পাওয়ার আই থিটা। এই জিনিসও লেখা হয়। তোমার এখানে যেটা আছে না, এই যে এখানে 15 থিটা আছে না, তখন এখানে আমি এটা লিখতে পারবো আই 15 থিটা। এটার মইবারের আরেকটা ফরম্যাট হচ্ছে এটা। তো এখানে মূলত এরকম কিছুই অ্যাপ্লাই করা হয়েছে, e⁵/2। এটাকে যখন আমি পোলার আকারে নেব, পোলার আকারে তখন তো আমার এখানে কি থাকবে, একটা প্লাস চিহ্ন দিয়ে থাকবে। আমি এটাকে ইচ্ছা করলে এই যে e⁻ আকারও নিয়ে লিখতে পারি। জিনিসটা তোমাদের কাছে জটিল, নতুন, একটু জটিল হতে পারে। জাস্ট একটু আমি বলবো যে কনসেন্ট্রেশন দিলেও কি পারবা, এই জিনিসটাকে আমরা এক্সপোনেনশিয়ালে মইবারের থিওরি অনুযায়ী কি নিয়ে যেতে পারি। আবার পাওয়ার থাকলে কি এখানে নিচে লিখতে পারি, যেখানে পাওয়ার আকারে আছে সহগ আকারে লিখতে পারি। এটা মইবার থিওরির স্পেশালিটি। আচ্ছা, এরপরে আসো a+ib আকারে প্রকাশ। যে তোমার জটিল সংখ্যা দেওয়া থাকবে, আচ্ছা এটা অঙ্ক আছে, এগুলো এমনি তো ইয়েটা কম থাকে। a+ib আকারে তোমার যে জটিল সংখ্যাটা তোমার কাছে মনে করে এটা দেওয়া আছে, তাহলে হরটাকে এখান থেকে আমরা ইলিমিনেট করার জন্য হরের বিপরীত রাশিটার উপর নিচে কি গুণ দেব। হর আছে প্লাস, গুণ দিয়েছি কি মাইনাস দ্বারা, তাহলে কি তখন দেখা যাবে কি আমার টোটালি দুইটা পার্ট থেকে, মানে হর এবং লব থেকে আমার ইমাজিনারি পার্টটা ভ্যানিশ হয়ে যাবে। আমরা কি করব, এই যখন হর যেটা দেওয়া থাকবে হরটার বিপরীত সংখ্যা দ্বারা উপর নিচে গুণ দেব, গুণ দিয়ে পরবর্তীতে এখানে কাজ করে মূলত আমরা মান বের করবো। এখন দেখো এই মানটা আসছে, তাহলে এটা হাফ হচ্ছে এ, আর হাফ আই হচ্ছে কি তোমার মূলত আইয়ের সহগটা হচ্ছে কি তোমার এখানে কি হবে, বি এর মানটা হবে, যেহেতু আই বি আছে। যেখানে আরও কিছু প্রবলেম আমি সলভ করে রেখেছি, একটা সব একই টাইপের প্রবলেম। যে আমার কাছে যেরকম জটিল সংখ্যায় দেখ না কেন, আমি যদি ফ্র্যাকশন আকারে যদি থাকে নিচেরটার বিপরীত সংখ্যা দ্বারা গুণ দিয়ে, আমরা মূলত সলভ করবো। আমরা ক্লাস 9-10-এ ওই যে তোমার sec θ -1, sec θ +1, sin θ +1, sin θ -1 ত্রিকোণমিতিতে কিছু অঙ্ক করেছি না, আমরা বিপরীত জিনিস দ্বারা উপর নিচে গুণ দিয়েছি সূত্র যাওয়ার জন্য। এটাও ব্যাপারটা একই রকম, ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমরা উপর নিচে বিপরীত সংখ্যা দ্বারা আমরা গুণ দিচ্ছি। আর একটা জিনিস, আমি একটু পরে তো অনুবন্ধী তোমাদেরকে এমনিতেই পড়াবো, অনুবন্ধী সংখ্যাগুলো জোড়ায় থাকে, এটা তো আমরা জানি, যেহেতু আমরা ইন্টারমিডিয়েট শেষ করে এসেছি সবাই জানি। এরপর আসে যে অনুবন্ধী জটিল সংখ্যা সমতা ধর্ম। আমরা হালকা একটু এখান থেকে আলোচনা করে দিই, অত বেশি কিছুতে আমরা যাব না, এখানে বেশি আমাদের লাগে না। যে কোনো একটা জটিল সংখ্যা যদি i+1 হয়, তার অনুবন্ধী জটিল সংখ্যাটা হবে -i+1, মানে i এর আগে দিয়ে সংখ্যাটা চেঞ্জ হবে অন্য কোনো কিছু দ্বারা। জটিল সংখ্যাটাকে এই যে জেড বার দ্বারা প্রকাশ করা হয়। ফ্রান্সের গণিতবিদ অগাস্টিন কোসি 1821 সালে সর্বপ্রথম অনুবন্ধী শব্দটা প্রয়োগ করেন। আচ্ছা, এরপরে দেখো এটার উপরে বারটা দেওয়া থাকলে কি, আমি আবার বলতেছি আই এর আগের চিহ্নটা পরিবর্তন হবে, বাস্তব সংখ্যার যে সংখ্যাটা থাকবে বাস্তব পার্টটার এটা চেঞ্জ হবে না। জটিল সংখ্যার সমতা, এটা একটা জটিল সংখ্যা, এটা একটা জটিল সংখ্যা যদি হয়, তাহলে বাস্তব অংশ ইকুয়াল বাস্তব অংশ, কাল্পনিক অংশ সমান কি কাল্পনিক অংশ, এটা এভাবে চলে। এরপর আসে জটিল সংখ্যার ধর্মগুলো তোমরা দেখে নিও, তোমাদের সবার কাছে বই আছে, বইতে মোটামুটি দেওয়া আছে। জটিল সংখ্যার ধর্মগুলো দেখে নিও। দুইটি অনুবন্ধী জটিল সংখ্যা যোগফল এবং গুণফল অবশ্যই বাস্তব হবে। এর সাথে সাথে উদাহরণ আছে এখানে। দুইটি জটিল সংখ্যার অনুবন্ধী যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফলের প্রত্যেকেই জটিল সংখ্যা হবে। জটিল সংখ্যার বিয়োগটাও একই রকম, স্পেসিফিক বাস্তব অংশের সাথে বাস্তব অংশ বিয়োগ হবে, আর ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্টের বিয়োগটা ঘটবে।
এগুলো তো আমাদের অত কিছু পড়ানোর নাই। আমরা এখান থেকে দুই একটা দেখি। জটিল সংখ্যার বর্গমূল একটা জটিল সংখ্যা। দুইটি অনুবন্ধী জটিল সংখ্যার সমষ্টি গুণফল উভয় বাস্তব। আর এই দুইটাই আমার কাছে ছিল, এই দুইটাই নিয়ে আসছি। এরপর হচ্ছে জটিল সংখ্যার বর্গমূল। এখানে হচ্ছে যে মূল কথাটা, বর্গমূল থাকবে পাওয়ার 4 দিয়ে থাকবে, পাওয়ার 6 দিয়ে থাকে। তো 6 দিয়ে মূলত সম্ভবত একটা অঙ্কই বেশি, 729 মেবি এই অঙ্কটাই বেশি করানো হয় বা বেশি আসে। তো আমরা আগে কিছু শর্টকাট টেকনিক শিখে আসি। প্রথমত হলো কি, আমি এইখানে অন্য হয়তো কাজ করতে পারবো। সে ওইটা হচ্ছে এটা, যে জটিল সংখ্যা আমার যেটা দেওয়া থাকবে তার স্কয়ার রুট বের করার জন্য বের করে মূলত আমি কি করব, মূল বের করব। তো একটা মূল এত আর একটা মূল এত, এখানে দুইটা মূল। আর নতুন যেভাবে করা হয় সেটা হচ্ছে, আগে পদ্ধতিটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। আইযুক্ত যে পদ থাকবে জটিল সংখ্যাতে, আইযুক্ত পদটিকে 2ab আকারে সাজাবো এবং ছোট সংখ্যার ফ্র্যাকশন আকারে মানে মাল্টিপ্লিকেশন আকারে যেন সাজাইতে পারি, আমি ওইদিকে খেয়াল রাখবো। আইযুক্ত পদটিকে 2ab আকারে সাজাতে হবে এবং এ ও বি এর মধ্যে যেন পার্থক্য কম থাকে সেদিকে লক্ষ্য রাখবো। আমরা আরও অঙ্ক করলে ব্যাপারটা ক্লিয়ার হবে। বাস্তব অংশ ধনাত্মক হলে ছোটটির সাথে আই বসবে। বাস্তব অংশ ধনাত্মক হলে কী হয়, ছোটটির সাথে আই, আর বাস্তব অংশ ঋণাত্মক হলে বড়টির সাথে আই হবে। এরপরে তৃতীয় একটা কন্ডিশন হচ্ছে কি, সূত্রের মাঝখানে চিহ্ন প্রদত্ত জটিল সংখ্যার আইযুক্ত পদটি চিহ্ন, মানে মূল প্রশ্নে কাল্পনিক অংশের চিহ্নটা যেরকম ছিল সেরকমই থাকবে। বাস্তব অংশ ধনাত্মক হলে ছোটটির সাথে আই, বাস্তব অংশ ঋণাত্মক হলে কি বড়টির সাথে আই যাবে। সেটার ব্যাখ্যাটা এখানেও আমরা একটু নিতে পারি। সূত্রের মাঝখানে চিহ্ন প্রদত্ত জটিল সংখ্যার আইযুক্ত পদটির চিহ্নের অনুরূপ হবে, মানে আগে যেটা ছিল 2ab আকারে যার চিহ্ন যেরকম ছিল ওই রকম হবে। অন্যগুলো চিহ্ন পরিবর্তন হতে পারে, কিন্তু এটা চিহ্ন কি পরিবর্তন হবে না। এখন এখানে প্রথমত আসে এটাকে আমরা কিভাবে সলভ করি। যে ওয়েতে সলভ করে আমি চেষ্টা করি যে এখানে এই যে এটা আছে, তাহলে 6√i, 6 কি আই হয়ে যাবে এটা, তাহলে 6√-1, তাহলে এটাকে লিখতেছি -8 -6i। এখন এখানে 1 - 9 - 6i, তাহলে হচ্ছে কি 1 - 9 - 6i কেন লিখেছি আমি যদি 6iটাকে ভেঙে লিখি তাহলে এটাকে আমি লিখতে পারবো 2 × 3i। আর আমরা একটু আগে ফর্মুলা বলেছিলি, যদি আই এর আগে যদি মাইনাস চিহ্ন থাকে, আই এর আগে যদি মাইনাস চিহ্ন থাকে এটা কোনখান থেকে লিখেছিলাম, এই যে এখানে বাস্তব অংশ ধনাত্মক হলে ছোটটির সাথে আই, বাস্তব অংশ ঋণাত্মক অংশ হলে কি বড়টির সাথে আই হবে। তাহলে এখানে দেখেন সেটা হলো আমার প্রশ্নটা আমি যে এখানে দেখো এবার আমার কি বাস্তব অংশ কি ধনাত্মক না ঋণাত্মক, বাস্তব অংশ এখানে ঋণাত্মক। তাহলে আমি কি করছি এখানে সে ফর্মুলা অনুযায়ী কি বাস্তব অংশ ঋণাত্মক হলে বড়টার সাথে আই হবে, যেখানে দেওয়া আছে বাস্তব অংশ ধনাত্মক হলে ছোটটির সাথে আই, বাস্তব অংশ ঋণাত্মক হলে বড়টির সাথে আই। এই জন্য কি এখানে আমার দুইটা মান আছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে কি 3 হবে এখানে। তাহলে আমি কি বাস্তব অংশ ঋণাত্মক বলে বড়টির সাথে আই নিয়েছি, যে আইটি এখানে আছে, তাহলে আইটা মাইনাসের আগে থাকতো। এখানে তিনটে কথা আমরা মনে রাখবো, যে আইযুক্ত পদটিকে 2ab আকারে সাজাতে হবে এবং এ ও বি এর মধ্যে যেন পার্থক্য কম থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, নাহলে আমার রেজাল্ট দিবে না।
দ্বিতীয় কন্ডিশন বাস্তব অংশ ধনাত্মক হলে ছোটটির সাথে আয়, বাস্তব অংশ ঋণাত্মক হলে বড়টির সাথে আয় থাকতে হবে। সূত্রের মাঝখানে চিহ্ন প্রদত্ত জটিল সংখ্যার আয়যুক্ত ভর্তির চিহ্নের অনুরূপ হবে। যে আমাদের যে জটিল সংখ্যা থাকবে তার মাঝখানে, জটিল সংখ্যার মাঝখানে একটা চিহ্ন থাকবে, ওই চিহ্নটাই কি আমার মাঝখানে চিহ্নে প্রদত্ত জটিল সংখ্যার আয়যুক্ত ভর্তির চিহ্নের অনুরূপ হবে। নতুন যে জটিল সংখ্যাটা আমার হবে, স্কয়ার রুট আমাকে যেটা করতে দিবে, ওটার যে আগে যে চিহ্নটা আছে রেজাল্টের পরে ওখানেও কি মাঝ বরাবর ওখানে কি চিহ্নটা ওই রকমই থাকবে। যদি সেটা কি তোমার ধনাত্মক হলে কি ছোটটির সাথে আইটা অটোমেটিক চলে যাবে। বড় শুধু বাস্তব অংশ ধনাত্মক হলে বড়টির সাথে আই হবে। তাহলে টোটাল ব্যাপারটা নির্ভর করতেছে বাস্তব অংশের সাথে। এখানে আমাদের যে প্রবলেমটা হচ্ছে, আমি আরেকটু উপরে যাই, আমাদের কি দেখো এখানে বলছি কি বাস্তব অংশ ধনাত্মক হলে, বাস্তব অংশ ধনাত্মক, এখানে কি ধনাত্মক বাস্তব অংশ, -8 কি বাস্তব অংশ ধনাত্মক? না, তাহলে বাস্তব অংশ ধনাত্মক হলে ছোটটির সাথে আই, আর বাস্তব অংশ ঋণাত্মক হলে বড়টির সাথে আই। তাহলে এখানে বাস্তব অংশ ঋণাত্মক, এজন্য কি এখানে 3 এর সাথে আই হয়েছে, এই যে 3i হয়েছে। আর এই অঙ্কগুলোর যখন আমাদের শুধু এরকম স্কোয়ার রুট দিয়ে থাকবে, তখন আগে দিয়ে আমরা অবশ্যই অঙ্ক করার পরে প্লাস মাইনাসটি ইনসার্ট করে নেব। অবশ্যই আমরা অঙ্ক করার আগে কি প্লাস মাইনাস ইনসার্ট করে নেব। কেউ ইচ্ছা করলে সরাসরি এই পদ্ধতি অ্যাপ্লাই করে করতে পারে, কেউ ইচ্ছা করলে কি এই যে এই পদ্ধতিও করতে পারে। এই ব্যাপারটা মূলত আমাদের ক্লিয়ার হবে কি যখন আমরা অনেকগুলো প্র্যাকটিস করব। এখানে আমাদের মূল যেটার দিকে খেয়াল রাখতে হবে যে আমি এই যে 2ab পদ যেটাকে ভাঙতেছি, এটার দিকে মূলত আমার খেয়াল রাখতে হবে। আর আরেকটা ব্যাপার হলো যে আমার চিহ্নের যে ব্যাপারটা, যদি ধনাত্মক থাকে, যেমন আমার এই অঙ্কটা এখানে মাইনাস, এটা বাস্তব সংখ্যাটা বাস্তব অংশ নেগেটিভ, তাহলে বাস্তব অংশ ধনাত্মক হলে ছোটটির সাথে আই, যেহেতু বাস্তব ধনাত্মক না তাহলে ঋণাত্মক হলে কি বাস্তব অংশ ঋণাত্মক হলে বড়টির সাথে আই হবে। এখানে যে ভাঙবো আমি, এই যে এখানে 2ab আকারে যে আমি ভাঙবো সেটার দিকে আমি খেয়াল রাখবো। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার এই পার্টটাতে মূলত কাল্পনিক, তাহলে এর আগে যে মাইনাস চিহ্ন আছে, আমার রেজাল্ট যাই হোক না কেন এখানে আমার মাইনাস চিহ্ন হবে, যে ভিতরে আমার মাইনাস চিহ্ন আছে। এখন দেখো আমরা কয়েকটা আরও প্র্যাকটিস করি, ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। এখানে দেখো আইয়ের ব্যাপারটা আমাদের ক্লিয়ার। এখন এখানে আরও ভিন্নভাবে এটাকে করা হয়েছে, এটাকে আরও সহজে করা যায়। এই যে তোমার আয়ের এখানে রেজাল্ট, তোমার এখানে অ্যান্সারের দিকেও কিছু খেয়াল রাখতে হবে যে আমার অ্যান্সারটা কেমনভাবে আসে। যে জাস্ট i = 1/2 2i, এটাকে ভেঙে আমি খুব সহজে করতে পারি যে প্লাস মাইনাস 1 + i, এটা আমার এখান দিয়ে সলভ করে দেওয়া আছে, এই 2/8টা সলভ করা আছে। এখন এটাকে যেহেতু আমার অ্যান্সারটা এরকম নাই, √2 আছে উপরে, মূলত এখানে উপর নিচে √2 বা এখানে এই যে গুণ করে i = কি 1 - i², এখানে 1 + i আছে, তো আর উপর নিচে কি 1 - i দ্বারা গুণ করা হয়েছে, যেটা আমার রেজাল্টের সাথে মিলাইতে হবে। তো রেজাল্টের সাথে যদি মিলতে হলে যদি আমার যদি আরও 2-1টা লাইন বাড়তি করতে হয় সেটা ভিন্ন কথা। এটা আমাদের এটা লাগবে না এখন। এটা দেখো, এটাকে আমি যদি 2ab আকারে ভেঙে নিই তাহলে কীভাবে ভাঙবো? 2 × √5 × √2 আই হবে। এখন দেখো বাস্তব অংশ যেহেতু ধনাত্মক, তাহলে আমার বড়টির সাথে আই হওয়ার কথা কিনা কথা বলো। বাস্তব অংশ আমার ধনাত্মক না, তাহলে আমার বড়টার সাথে আই হওয়ার কথা। আমার যে এখানে রুলসটা যেটা আছে, নাকি রুলস আমি উল্টা বলছি, বাস্তব অংশ ধনাত্মক হলে ছোটটির সাথে আই হবে। ঠিক আছে, আমার সলভ করাটা বাস্তব অংশ ধনাত্মক, এখানে ছোটটিকে, ছোটটি হচ্ছে √2, তাহলে √2 এর সাথে মূলত আছে, তাহলে এখানে √10 + √2² এখানে যা হয় রেজাল্ট এটা হবে। আর যেহেতু মধ্যখানে প্লাস আছে, কাল্পনিকটার আগে এখানেও প্লাস হবে। এরপরে এটা দেখো বাস্তব অংশ ঋণাত্মক, ছোটটার সাথে আই হবে, তাহলে 24কে আমরা ভাঙতে পারি 2 × 3 × 4, তাহলে এখানে ছোটো হচ্ছে 3 হচ্ছে ছোটো, তাই না? আর 4 হচ্ছে বড়, তাহলে বড়টার সাথে আমার আই যাবে। এরপরে এটাতে আসো, এটাকে যদি আমি ভাঙি
2 × 10 × √2, বা এটাকে অন্যভাবে মাগা যায় 2 × 5 × 2 √2। তোমার অ্যান্সারটা কীভাবে দেওয়া আছে আমি ওইদিকেও খেয়াল রাখবো। এরপরে বাকি কাজগুলো আমি করব। এখানে 5 + 12 আছে, তাহলে 2 × 3, যেহেতু বাস্তব অংশ ধনাত্মক আছে তাহলে ছোটটির সাথে আই বসবে, এই যে 2 এর সাথে এখানে তোমার মূলত কাল্পনিক অংশটা বসবে। আর এগুলো মূলত তোমার কিভাবে তুমি এটা ওভারকাম করবা, অনেক পরিমাণ প্র্যাকটিস। যখন অনেক পরিমাণ প্র্যাকটিস হবে তখন এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। আরেক ধরনের অঙ্ক তোমাদের আসবে এই যে ফ্র্যাকশন আকারে। তো ফ্র্যাকশন আকারে অঙ্কগুলো তোমরা যেটা করবা, নিচেরটার বিপরীত সংখ্যা দ্বারা উপর নিচে গুণ দিয়ে নিচেরটাকে ব্যানিশ করতে হবে। এরপরে বাকি কাজ করব আমরা। এরপরে মূলত বাকি কাজ করব। আচ্ছা, এটা যদি যে প্লাস স্কোয়ারে আসছে না, এটা মূলত অ্যান্সার এটা, যে এটা থেকে প্রমাণ করে দিয়েছি, এটা ভিন্নভাবেও করা যায়। আচ্ছা, এখন আসো এই যে এই ধরনের অঙ্কগুলো, এই -81, তারপর হলো যে -256, 625, 169, 64, এই অঙ্কগুলো আমরা কিভাবে করবো, এটা একটু ভিন্ন। আসো আমরা একটু একটু থিওরি দেখি। আমি কিছু শর্টকাট টেকনিক টাইপের কিছু জিনিস লিখে রেখেছি, তোমরা যেভাবে এটা সলভ করবে মূলত এই দেখো এখানে কিভাবে করব আমরা এটা। এখানে ভিতরে যে সংখ্যাটা আছে, মনে করো -81, তাহলে ভিতরের সংখ্যাটিকে সর্বদা ধনাত্মক করে, ধনাত্মক কীভাবে করব, এই মাইনাসের জন্য মূলত আমি i² নেব। তাহলে এখানে 81i² হয়েছে। তাহলে একবার যদি আমি রুট অ্যাপ্লাই করি আমার প্লাস মাইনাস আসবে, 9i হয়েছে। এখন এরপরে প্রাপ্ত ভিতরের সংখ্যা কী আছে, +-9i। ভিতরের সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করতে হবে এবং লবের 2কে জটিল আকারে মানে এই আকারে প্রকাশ করব। কিভাবে দেখো, আমার +-9i 2 দ্বারা ভাগ করছি, এখানে 2 একটা গুণ আকারে আছে, তাহলে হরে ভাগ লব দিয়ে গুণনে ব্যানিশ হয়ে যাবে। ব্যানিশ হওয়ার পরে আমার এই 2i-টাকে আমি এই জটিল আকারে লিখব। এটা সবসময় একই থাকবে, 1 + 2i +-2a + i² হবে। এরপরে প্রাপ্ত সংখ্যাকে আবার বর্গমূল করবো, তাহলে এটার বর্গমূল এখানে, এই বর্গমূল করার পরে এখানে প্লাস-মাইনাস আসবে। অ্যান্সারটা সবসময় এই আকারে হবে, +-something × 1 +-i। ওই যে 2i আমি যেটা করছি এটার জন্য সবসময় কি 1 +-i এখানে পড়েই থাকবে। এরপরে তোমার এখানে এই যে আগে একটা বর্গমূল চিহ্ন চলে আসবে, এই হলো কন্ডিশন। এখন তোমার এখানে যে অঙ্কগুলো আমরা একটু দেখি। এখানে 81 আমরা করে দিয়েছি, 256, তাহলে 256 এখানে মূলত কত তোমার, সম্ভবত 8 আসবে আমাদের, 8 × 8 = 64, 2√2 এখানে হবে। এটাকে প্রথমে বর্গ করো, 16 এর বর্গ হচ্ছে 256 মনে হয়, 16 এর বর্গ হচ্ছে 256, তাহলে আমাদের আসতেছে 16 এর বর্গ হচ্ছে 256। তাহলে আমি এখানে একটু করে দিচ্ছি, তাহলে আমার মূলত যেটা আসতেছে করে দেখা দিচ্ছি, তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে আশা রাখি। এটাকে আমরা ট্রান্সফার করে লিখতে পারবো কি 256i²। ওকে, এরপরে হলো এটাকে আমরা লিখব মূলত +-16i। আচ্ছা, এটা গেল। এরপরের স্টেপ হলো, আমি রুটের ভিতরে রেখেও করতে পারি, আমার সমস্যা নাই, তোমরা বুঝলে হলো। আমি এই জন্য আগে ভাগ করাই। এটাকে মূলত আমরা 2 দ্বারা ভাগ দেব,
দ্বারা ভাগ দেব, 16y থাকবে, এখানে ইন্টু টু হবে। তাহলে পরবর্তী স্টেপ হবে, আমার তো এখানে 8 চলে প্লাস মাইনাস 8 চলে আসবে, প্লাস মাইনাস 8 হবে। আর বা এখানে আমি এভাবে রাখি, দুইভাবে রাখতে পারবো। আর এখানে হয়ে যাবে আমার প্লাস মাইনাস 2i। আর আমরা জানি প্লাস মাইনাস 2i ইকুয়াল 8 ইন্টু 1 প্লাস মাইনাস 2i প্লাস i স্কোয়ার। তাহলে এখন এটা আমার আসলো। পরবর্তী স্টেপ হচ্ছে আমি এটাকে রুট করব। যখন পুরোটার উপরে রুট করব, আমার রেজাল্টের আগে একটা প্লাস মাইনাস আসবে, প্রত্যেকটা রুটের জন্য একটা প্লাস মাইনাস আসবে। এরপরে 8-এর রুট হচ্ছে 2√2, আর বাকি আমার ওইটার মান হচ্ছে 1 প্লাস মাইনাস i হোল i। এটাই আমার রেজাল্ট। তো এই জন্য আমরা এখন এটাকে যদি আমি সিরিয়ালে করতে যাই, তাহলে আমি এটাকে অ্যাড করে দেবো। জাস্ট মধ্যবর্তী পার্টটা আমার লাগে, কিন্তু এখানে 16 থাকার কারণে না করলেও আমার চলে। আমি 2i দিয়েও এখানে এটাকে আলাদা করে ফেলতে পারি। এখন 3টি স্টেপ তোমরা এখন সিরিয়ালি করবা। সিরিয়াল তোমরা যেভাবে করবা সেটা হলো, এটার ক্ষেত্রে আমরা এরকম না গেলেও চলবে। এটার ক্ষেত্রে আমরা ওই প্লাস এইটা ইন্টু 2 এরকমও লিখতে পারবো, সমস্যা নেই। এখানে আমি বর্গমূল দিয়ে দিচ্ছি, এটা একটু ভুল হয়েছে। আচ্ছা, এটাকে বর্গমূল দিয়ে দেব, আর ইকুয়াল আমার রেজাল্টটা আসবে। রেজাল্ট হচ্ছে এটা। তুমি সিকুয়েন্সলি এভাবেও করতে পারো, এবং এটাই হলো যে এটা সবচেয়ে সহজ মেথড। প্রথমে আমি তোমাদেরকে তুমি তিনভাবে যেভাবে করবে, এই যে এখান থেকে টেকনিকটা দেখবে। এরপর আমি এখন যেভাবে তোমাকে করে দিয়েছি, তুমি ওইভাবে ফলো করলে এগুলো পারবে। আর 664 যেটা আছে, এটা আসলে এটার একটাই ফর্মুলা, এটা দুইভাবে করা যায়। 664টা দুইভাবে করা যায়। দুই ভাবটা হলো যে এটাকে ভেঙে বইয়ের নিয়মে একভাবে করা যায়, আরেকটা হচ্ছে যে এটার একটা শর্টকাট ফর্মুলা আছে। আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি। ফর্মুলাটা যদি আমার এইরকম থাকে, এখানে যদি আমার 6 থাকে, আর ভিতরে যদি আমার -x² থাকে, মনে করো সংখ্যাটাকে আমি ধরে নিচ্ছি কি x², মানে ওইটাকে বর্গ, যেমন এখানে 8², 8টা কি 64। যদি এই জন্য এক্সটা হচ্ছে মূলত আমার 8, এটাকে বর্গ করলে যেটা হবে, তাহলে এখানে মানটা আমার হবে প্লাস মাইনাস এখানে 3 হবে, এটা হবে তোমার x ইন্টু i, তারপরে হবে যে 6টা রুট, তো এখানে 2টা রুট আছে, আইটা কিন্তু এখানে রুটের বাইরে। এখানে ওমেগা আসবে, ওমেগা দিয়েও লেখা যায়, অন্যভাবেও লেখা যায়।
কমা ওমেগা স্কোয়ার। এখানে ওমেগা স্কোয়ার মূলত হচ্ছে একের যে বাকি দুইটা ঘনমূল আছে ওইগুলো, সেটা আমরা পরে দেখব, একটু পরে আমরা এই ফর্মেটে তুমি লিখতে পারো। এইখানে 6টা মূল আছে, এখানে প্রত্যেকটাতে কি 2টা করে মূল, 6টা মূল আছে। এটা হচ্ছে এটা শর্ট ফর্মুলা। এই এই ধরনের অঙ্কের জন্য এটা 2টা অঙ্কের ক্ষেত্রে আসে এটা। তাহলে আমরা উদাহরণে আমার এখানে একটা অঙ্ক করা আছে অলরেডি, এই 64-এর জন্য এখানে করা আছে, ম্যাক্সিমাম 64-এর জন্য এটা আসে। তো আমরা এটা হচ্ছে ডিটেলসটা আমি করতে বলবো, ডিটেলসও করবা। এখানে এখানে 6টা মান আছে। আর অথবা তুমি যদি এই ফর্মুলাটা মুখস্থ রাখতে পারো, এই ফর্মুলা দিয়ে তুমি সরাসরি করে ফেলতে পারবা। এটা হচ্ছে তোমার 2টা ওয়ে, আর কোনো ওয়ে এখানে নেই। এরপরে আমাদের পরবর্তী টাইপ যেটা একের ঘনমূল, আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে আসছি। একের ঘনমূল হচ্ছে কি সেটা আমরা একটু থিওরিতে যাই, আমরা সবাই জানি। এরপরও হালকা একটু আলোচনা করে দেওয়া কি, যাতে তোমার ব্যাপারগুলো ক্লিয়ার হয়। একের ঘনমূল মূলত এই যে ফর্মেটটা হচ্ছে এটা, এক্স ইকুয়াল এত ইকুয়াল যদি এক্স হয় তাহলে আমরা লিখতে পারবো কি এক্স কিউব ইকুয়াল 1 উভয় পাশে ঘন করলে, তাহলে এক্স কিউব ইকুয়াল 1। এখান থেকে আমি যেহেতু পাওয়ার আছে, পাওয়ারটা হচ্ছে 3, তাহলে এখানে 3টা মূল আছে। সেই 3টা মূলটাকে আমরা একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে ওমেগা ধরে নিই আমরা, আরেকটা হচ্ছে ওমেগা স্কোয়ার ধরে নিই। আচ্ছা, এখন এখানে কিছু বৈশিষ্ট্য আছে। ঘনমূল 3টির একটি বাস্তব, অপর 2টি কাল্পনিক সংখ্যা। আর কাল্পনিক ঘনমূল 2টি পরস্পর অনুবন্ধী। এই যে এটা প্লাস হলে কি এটা মাইনাস, যদি একটা আরেকটার কি অনুবন্ধী। একের কাল্পনিক ঘনমূল 2টির একটি অপরটির বর্গ, প্রথমটাকে বর্গ করলে দ্বিতীয়টাকে বর্গ করলে প্রথমটা, যেটা কাল্পনিক ঘনমূল 1 ভিন্ন। আর এই একের ঘনমূল 3টির মধ্যে এক হচ্ছে বাস্তব, একটা হচ্ছে বাস্তব, 2টি হচ্ছে কাল্পনিক। একের ঘনমূল 3টির যোগফল 0, 3টাকে যোগ করে দিলে রেজাল্টটা 0 আসে। কাল্পনিক মূলদের ঘনমূল, কাল্পনিক মূলদের গুণফল বা ঘনমূল যেটাই বলি আমি, ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়াল 1। এই 2টা সংখ্যাকে গুণ দিলে এই মানটা 1 হয়। আর একটা আরেকটার রিসিপ্রোক্যাল বা উল্টা, ওমেগা ইকুয়াল টু 1 বাই ওমেগা স্কোয়ার, আর ওমেগা স্কোয়ার ইকুয়াল 1 বাই ওমেগা। এখন দেখো আমরা কিছু অঙ্ক করি। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে একের কাল্পনিক ঘনমূল, তাহলে এখানে 3টে একের কাল্পনিক ঘনমূল। একের ঘনমূলে বাস্তব অংশ কয়টা থাকে? একটা থাকে, 2টা কাল্পনিক। একের ঘনমূলে কয়টা অংশ? 3টা অংশ। দেখে ছোটোখাটো প্রশ্নগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে আসতেছে। এত সমীকরণের মূলগুলির যোগফল কত? একের ঘনমূল 3টার মূলগুলির যোগফল 0। এরপরে আসে এরকম কিছু মানের অঙ্ক আসে, এটা বোর্ডে আসছে এগুলো। তাহলে এখানে আমরা এটাকে কীভাবে সাজিয়েছি, আমরা এখানে ওমেগা কিউব এরপরে 3 দিয়ে এটাকে ভাগ করছি। ভাগ করে যে কটা হয়, এখানে মূলত ভাগ করার পরে তোমার ফ্র্যাকশন একটা জিনিস থাকবে, তোর জন্য দশমিক থাকবে। ভাগ করে দেখবো যে কত হয়, ওই দশমিক তখন ওইটাকে গুণ দিয়ে ওই সংখ্যাটা তুমি নিয়ে আসবা। যেমন যদি আমরা এখানে 215কে যদি 3 দ্বারা ভাগ দিই, 2015 ভাগা 3, তখন তোমার মানটা আসে 671 আসে, 71 পয়েন্ট সামথিং। তো এই জন্য আমি 671 নিয়ে নিব। তাহলে 671কে আমি আবার 3 দ্বারা গুণ দেব, কত আসে আমার 600, তাহলে আমার 2013 আসে এটাতে। তাহলে বাকি আমার 2টা থাকে, 2টাকে ওমেগা স্কোয়ার লিখবো। এটাও সেম কেস, এটাও সেম কেস। এরকম করার পরে আমরা এই যে ওমেগা এই পুরা মানটা, এখানের পুরা মানটা কিন্তু 1। আচ্ছা, ওমেগা স্কোয়ার থাকবে এখানে, এটা যেহেতু ওমেগা কিউব, এটার মানটা 1 থাকবে। আর ওমেগা কিউব এত আর ইন্টু ওমেগা, তাহলে এটা 1 বাই ওমেগা হবে। এরপরে লসাগু নিয়ে আমরা জানি কি একের কাল্পনিক ঘনমূল 3টা যোগফল 0, এটা করে ফেলবো। উপরটা 0, তাহলে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা 0 হবে। আচ্ছা, এরপরে দেখো এখানে এই যে এখানে যদি যখন n দিয়ে থাকবে, এখানে আমরা এটাকে আলাদা করে ফেলবো, 6n-টাকে আলাদা করে ফেলবো i এর মতো। এই পুরা মানটা 1, বাকি যেটা মান থাকে তার মানের উপর ডিপেন্ড করবে রেজাল্টটা। এটি করে আমরা 0 জানি। এই যে অঙ্কগুলো আমাদের যে দেওয়া থাকবে, এখানে আমি যেটা করব 1 প্লাস ওমেগার মানটা বসিয়ে দেবো, প্লাস যে 2টা আছে এই 2টার মানটা বসিয়ে দেব। বসিয়ে দিলে এগুলো কি এরকম হয়ে যাবে।
ওয়ান প্লাস ওমেগা ইকুয়াল ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে আরেকটা সরি ওয়ান প্লাস ওমেগা ইকুয়াল মাইনাস ওমেগা, যেহেতু মূল ফর্মুলাটা হচ্ছে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, তাহলে যে কোনো দুইটার জন্য অপোজিটটা কি নেগেটিভ হবে, তাহলে -2 ওমেগা স্কোয়ার -2 ওমেগা। এখন দেখো 3 মাইনাস এটা পজিটিভ নাকি নেগেটিভ, নেগেটিভ। আর ওমেগা স্কোয়ার ওমেগা মানে ওমেগা কিউব মানে হচ্ছে 1। আমরা এইভাবে এখানে এই যে প্রত্যেকটা অঙ্ক এইভাবেই থাকে, এটাকে ভেঙে ফেলবো। ওমেগা কিউবের জন্য আমি 1 বসাবো, আর একটা ওমেগা থাকবে, এটা ওমেগার 6-এর জন্য একটা মান বসে যাবে, আর বাকি দুইটা রিমেনিং থাকবে। এরপর এখানে গুণ করে আমি অঙ্কটা সলভ করে ফেলছি। এটাও একই রকম। তো ওমেগার অঙ্কগুলো মূলত আমরা এইভাবে করব। এরপরে দেখো আমাদের এরপরে যে টাইপের অঙ্কটা আসে সঞ্চার পথ, আমরা এখানে অনেকগুলো শর্টকাট টেকনিক দিয়ে দিয়েছি কীভাবে সঞ্চার পথগুলো হবে। যদি এই আকৃতি হয় তাহলে কেন্দ্র এটা বৃত্ত নির্দেশ করে ব্যাসার্ধ K2, অ্যাবসোলিউট ভ্যালু অফ জেড ইকুয়াল যদি K হয় তাহলেও কেন্দ্র 0 0 ব্যাসার্ধ K। এইখানে কি অনেকগুলো যতগুলো ফর্মুলা আমাদের আছে অতগুলো ফর্মুলা আমরা এখানে কি দেওয়া আছে, আমরা এখান থেকে দেখে নিব। প্রত্যেকটা ফর্মুলা আছে এখানে। জেড বার হচ্ছে জেডের অনুবন্ধী, তাহলে কোনো জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যা গুণ করলে মূলত এটা একটা বাস্তব সংখ্যা হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টাইপের হয়ে যায়। এরপরে ওখান থেকে আমরা বের করতে পারবো। আচ্ছা, এখন আমরা কিছু অঙ্ক দেখি এই রিলেটেড। জেড ইকুয়াল এত আমরা কীভাবে সলভ করবো অঙ্ক, সেটা হলো যে আমি এখানে জেডের মানটা বসাই দিব এক্স প্লাস আই ওয়াই। এই -3 আমি বাস্তব অংশটাকে পৃথক করে ফেলবো, কাল্পনিক অংশটাকে পৃথক করে ফেলবো। আমরা মডুলাসের সূত্র জানি, যেটা সেটা হচ্ছে কি আর্গুমেন্ট মডুলাস আমরা পড়ে আসছি না, সেখান থেকে আমরা আর এর মান কিনছি এই বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ কি আছে এভাবে দেখবো না। তাহলে আর এখানে কি এদিকের বর্গ উঠে দিতে, এখানে কি বর্গ করে দিতে হবে, তাহলে এখানে বর্গ করে দিয়েছি। এটা একটা কি বৃত্তের সমীকরণ, যে বৃত্তের কেন্দ্র 3,0 এবং ব্যাসার্ধ হচ্ছে 4। এটা একই রকম, এটাও বৃত্তের সমীকরণ। আমরা উপরে যে আমাদের এখানে যে রুলসগুলো দেওয়া আছে এই রুলসগুলো আমরা খুব ভালোভাবে দেখব। এই রুলসগুলো দেখার পরে আমাদের দেখা যাবে কি তখন যদি মুখস্থ রাখতে পারি সরাসরি করতে পারবো, আর নাহলে আমরা এইভাবে হাতে কলমে করব। এই হাতে কলমে কেন করব, যেহেতু কিছু কিছু ইউনিভার্সিটি এবার রিটেন নিবে, তাহলে এইভাবে আমরা এটাও শিখতে হবে, শুধু শর্টকাট দিয়ে আমার হবে না। আচ্ছা, এখানে আমি অনেকগুলো প্রবলেম নিয়ে আসছি। এটা একটা বৃত্তের সমীকরণ, সরলরেখার সমীকরণ হয়েছে। এটা দুই পাশেই আছে, তো দুই পাশেই জেড জেড দেওয়া আছে, তাহলে এটা একটা সরলরেখার সমীকরণ হবে। এটাও দুই পাশে আছে। এটা এখন এখানে আরেকটু ভেজাল আছে, সহগ আছে, তাহলে এই জন্য আমরা এগুলো কোনটা কোন ফরম্যাটের, এই যে এখানে দেওয়া আছে। সহগ থাকলে আকৃতিবৃত্ত হইতে পারে, আর এখানে কি সহগ না, এটা উপবৃত্ত ইকুয়াল K3, যদি যোগ আকার থাকলে এটা উপবৃত্ত হবে, মাইনাস আকার থাকলে অধিবৃত্ত হবে। এটা সরল রেখা, এটাও বৃত্ত নির্দেশ করতে। আমরা এখান থেকে এগুলো দেখে দেখে এই ধরনের যত অঙ্ক আছে, এই যে এখানে আমি অনেকগুলো দিয়ে রাখছি, এগুলো আমরা সলভ করব। আর আরেকটা আমরা বিবিধ রেখেছি। বিবিধ কেন, এই ধরনের অনেকগুলো অঙ্ক দেয়, একটা মান দিয়ে দিয়েছে এর যে 6-এর মান দিয়েছে, যেমন এটা বুয়েট 12-13 আসছে, তাহলে আমরা এখানে √2 দ্বারা গুণ করে দিই। আর 1 প্লাস আই আছে তো, তাহলে এটাকে a স্কোয়ার করছি আমি, a স্কোয়ার করে, যেহেতু আমার a6-এর মান বের করতে হবে আমি a স্কোয়ার করে নিয়েছি, মাইনাস আই বের হয়েছে, a স্কোয়ারের মান বের হয়েছে আই, তাহলে এটাকে এখন 3টে আই, যেহেতু a স্কোয়ার কিউব ইকুয়াল কত a⁶, মানটা বের হয়ে গেল। এখানে 100-এর কথা বলছে, তাহলে এখানে দেখো a স্কোয়ারের মান বের হয়েছে আই, এটাকে 100 করো, তার মানে কি আই স্কোয়ার 50, এটা একটা জোড় সংখ্যা, তাহলে জোড় হলে কি 1 হবে। এই টেকনিকগুলো আমরা একটু মানে অঙ্ক করে করে আমরা কিছু জিনিস আয়ত্ত করে ফেলবো, দেন আমাদের এগুলো খুব সহজ হবে। এটা একই রকম, আমি পি স্কোয়ারের মান বের করবো, এরপরে পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার ইকুয়াল p⁴, 3 পি স্কোয়ার ইকুয়াল কি p⁶, আমি বসাই দিব, রেজাল্ট বের হয়ে যাবে। আরেক ধরনের অঙ্ক হচ্ছে এগুলো। তাহলে এটা এখানে কি করব আমরা একটু দেখিনি, এটাকে আমি একটা সরল আকার করে ফেলবো। এই আমার প্রথম কাজ আমার যেটা হবে, বাস্তব অংশটাকে আমি ডান পাশে নিয়ে বাম পাশে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে এসে ডান পাশে শুধু কাল্পনিকটা রাখবো। এরপরে আমার বর্গ বা ঘন যেটা করা লাগে ওইটা আমি করব, করে পরবর্তীতে এই জিনিসটাকে আমরা ফাংশনের যে অঙ্কগুলো করে আসতাম লোয়ার লেভেলে, ওই যে বর্গমূলের যে অঙ্কগুলো, ওইভাবে সাজাইয়া এক লাইন প্রয়োজনে বেশি করব, এই যে এরকম সাজাইয়া
সাজাইয়া মূলত আমি অঙ্কটা শেষ করব। এটা তোমাদের অনেক প্র্যাকটিস আছে, আমার দৃঢ় বিশ্বাস এখানে তোমাদের প্রবলেম হবে না। এরপরে হলো এই টেকনিকটা আমরা মনে রাখবো, মাইনাস এক্স প্লাস এক্স রুট ওভার মাইনাস এক্স প্লাস এক্স রুট ওভার, এটার ফর্মুলাটা হচ্ছে এটা, এক্স প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4x ডিভাইড বাই 2। আমরা এই ফর্মুলা দ্বারা সরাসরি করতে পারি, অথবা আমি এখানে ডিটেলস করেছি, আমরা এই পুরো মান ইকুয়াল এক্স ধরব। তাহলে যদি পুরো মান ইকুয়াল যদি এক্স ধরি, আমি যদি উভয় পাশে যদি বর্গ করি, তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এখানে এই প্রথম অংশ থেকে রুট উঠে যাবে এত। তাহলে এখন দেখো এই যে মানটা আছে আমার এখানে, এই মানটা আমার কিন্তু কন্টিনিউশন, এটা অসীম পর্যন্ত চলবে। তাহলে এটার মানটা এক্স, তাহলে আমার মান হচ্ছে কি এক্স স্কোয়ার, এই টুটাকে দিয়েছে প্লাস হয়ে যাবে, আর এটা কি এটা এখানে মাইনাস প্লাস 2x মাইনাস 2x হয়ে যাবে। এবার এটাকে আমি দ্বিঘাতের মাধ্যমে সমাধান করে আমি এই মানটা বের করব। এভাবে আমি করতে পারি, অথবা আমি এই ফর্মুলা দিয়ে সরাসরি অ্যাপ্লাই করেও করতে পারি, যার যেভাবে খুশি হয় সে ওভাবে করতে পারবে। আর এই অঙ্কটা এটা হচ্ছে প্লাসের আছে, তাহলে প্লাসের থাকলে কি আমরা এই ফর্মুলাটা হচ্ছে এটার মতোই অ্যাপ্লাই করব, আমরা অন্যদিকে কি যাব না। বা আমি একটু আগে তোমাকে যে ডিটেলস যেটা দেখিয়ে দিয়েছি সেটাও তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। অতিকাল এক্স ধরে তখন সেটা ওই যে মাইনাস একটা প্লাস হবে, এটাই পার্থক্যটা ঘটবে। এক্স ধরে এটাকে আমরা সলভ করে এই যে এখানে মাইনাস একটা প্লাস হয়েছে, এখানে এই যে এটাকে একটু ভিতরে মাইনাস হচ্ছে না, এখানে রেজাল্টটা কই, এই যে এখানে মাইনাস হওয়ার, তাহলে এখানে প্লাস হয়ে পরবর্তী অ্যান্সারগুলো চেঞ্জ হবে। ওয়ানটা 1 প্লাস মাইনাস হয়েছে, এখানে মানটা এরকম হবে, প্লাস মাইনাস দিয়ে একটা মান আসছে। তো আর এই পর্যন্ত আমাদের মূলত এই জটিল সংখ্যায় এর চেয়ে বেশি কিছু থাকে না। তো আমরা এগুলো ভালো মতো প্র্যাকটিস করব। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে পরবর্তীতে আমাকে আমার ফেসবুকে নক করতে পারো, বা ওখানে এই ভিডিওটা ইউটিউবে থাকবে ওখানেও নক করতে পারো, ওখান থেকে আমরা পরবর্তীতে কি সমস্যাগুলো সমাধান করে ফেলবো।